একবার মানচিত্রের দিকে তাকান তো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সহ 8টি রাজ্য মূল ভারতের সঙ্গে যুক্ত হয়েছে একটিমাত্র সরু স্থলপথের মাধ্যমে। আর এই পথটি পরিচিত শিলিগুড়ি করিডোর বা অনেকের কাছে চিকেনস নেক নামে। এখন যদি ভারতের মূল ভূখণ্ড হতে এই 8 রাজ্যে পণ্য পরিবহন এবং যাতায়াত করতে হয়, তবে শিলিগুড়ি করিডোর হয়ে অনেক পথ ঘুরে যেতে হবে, যা সময় ও পরিবহন খরচ দুটোকেই অনেক বাড়িয়ে দেবে। কিন্তু যদি এই দীর্ঘ ও সংকীর্ণ পথের পরিবর্তে ভারতীয় পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে যায়, তাহলে কি হবে? ভারতের পরিবহন খরচ কমবে, সময় কমবে, উত্তর পূর্ব ভারতের সমুদ্র বন্দরে পৌঁছানো সহজ হবে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, বাংলাদেশ কেন এই পথ দেবে? মানে বাংলাদেশের এখানে লাভটা কোথায়? শুধু কয়েকটি ট্রাক চলবে, কিছু ফি পাওয়া যাবে, এতটুকুই? নাকি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি বিশাল রিজিওনাল লজিস্টিক হাব তৈরি করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বরং মানচিত্র, অর্থনীতি, পরিবহন এবং বাস্তব তথ্যের ভিত্তিতে খুঁজে দেখব বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পথ, অর্থাৎ যাকে বলা হয় ট্রানজিট, এতে শেষ পর্যন্ত লাভ কার বেশি। প্রথমেই বলে নেই, যদি বাংলা কিউরিওসিটি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে ভুলবেন না। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, ট্রানজিট আর ট্রেড এক জিনিস নয়। ধরুন ভারতের একটি পণ্য ভারতেরই অন্য একটি অঞ্চলে বা রাজ্যে যাবে, কিন্তু সরাসরি ভারতের ভূখণ্ড ব্যবহার করলে পথ অনেক দীর্ঘ হয়। তখন সেই পণ্য বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে আবার ভারতের আরেকটি রাজ্যে প্রবেশ করলো। এটাই হলো মূলত ট্রানজিট। অপরদিকে যদি একটি পণ্য ভারতের একটি রাজ্য হতে বাংলাদেশে এসে একটি বন্দরে নামে, তারপর অন্য একটি যানবাহনে তুলে দিয়ে বাংলাদেশের ভেতর দিয়েই ভারতের আরেকটি রাজ্যে পাঠানো হয়, তাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন যোগাযোগের জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। এদের মধ্যে রয়েছে সড়ক, রেল এবং নৌপথ। বিশেষ করে ইন্দো বাংলা প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড এর মাধ্যমে দুই দেশের নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি এর তথ্য অনুযায়ী এই প্রোটোকল রুটের মোট দৈর্ঘ্য প্রায় 2660 কিলোমিটার, যার প্রায় 1792 কিলোমিটার বাংলাদেশে এবং 868 কিলোমিটার ভারতে। এই নেটওয়ার্ক চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে যুক্ত। আর 2023-24 অর্থবছরে এই ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুটে প্রায় 4.68 মিলিয়ন টন পণ্য পরিবহন হয়েছে। অর্থাৎ এই ট্রান্সশিপমেন্ট শুধু কাগজে থাকা কোনো পরিকল্পনা নয়, এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং এর পরিমাণও নেহাত ছোট নয়। এবার আসি ভারতের কথায়, বিশেষ করে উত্তর পূর্ব ভারত। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতা বন্দরের দিকে পণ্য পাঠাতে ঐতিহ্যগতভাবে শিলিগুড়ি করিডোর ব্যবহার করতে হয়। বিশ্বব্যাংকের একটি বিশ্লেষণ অনুযায়ী আগরতলা থেকে কলকাতা বন্দরের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার হতে পারে যদি শিলিগুড়ি করিডোর দিয়ে যায়। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে একই ধরনের কানেক্টিভিটি ব্যবহার করলে এই দূরত্ব অনেক অনেক কমে আসে। আর চট্টগ্রাম বন্দরের যদি সরাসরি অ্যাক্সেস আগরতলা পেয়ে যায়, তাহলে দূরত্ব প্রায় 200 কিলোমিটারে নেমে আসার সম্ভাবনা দেখিয়েছে বিশ্বব্যাংকের বিশ্লেষণ। একবার ভাবুন তো, 1600 কিলোমিটারের পরিবর্তে প্রায় মাত্র 200 কিলোমিটার। অর্থাৎ শুধু রাস্তায় যে কমে আসবে তা নয়, কম দূরত্ব মানে কম জ্বালানি, কম পরিবহন খরচ, কম সময়, কম পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি এবং দ্রুত বাজারে পৌঁছানোর সম্ভাবনা। বিশ্বব্যাংকের একটি মডেলিং অনুযায়ী আগরতলা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে বাংলাদেশের মাধ্যমে কানেক্টিভিটি হলে পরিবহন খরচ প্রায় 80% পর্যন্ত কমতে পারে। তার মানে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য শুধু সুবিধাজনকই নয়, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত মূল্যবান বিষয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত লাভবান হলে বাংলাদেশ কি
কি পাবে? প্রথম লাভ সরাসরি পরিবহন ও পোর্ট রিলেটেড রেভিনিউ থেকে আসবে। ভারতের পণ্য যদি বাংলাদেশের বন্দর ব্যবহার করে তাহলে পোর্ট হ্যান্ডেলিং, স্টোরেজ, মুভমেন্ট, কাস্টম রিলেটেড সার্ভিসেস এবং অন্যান্য লজিস্টিক সার্ভিস এর সঙ্গে বাংলাদেশের ব্যবসা যুক্ত হবে। বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের আওতায় ভারতীয় পণ্যের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট এর জন্য কাস্টম প্রসিডিউরসের কথা উল্লেখ করেছে। কিন্তু শুধু ট্রানজিট ফিকে বাংলাদেশের লাভ হিসেবে দেখলে বিষয়টা অসম্পূর্ণই থেকে যাবে, কারণ আসল অর্থনৈতিক লাভ আসতে পারে আরও বড় জায়গা থেকে। ধরুন একটি ভারতীয় পণ্য বাংলাদেশের মধ্যে দিয়ে গেল, তার সঙ্গে দরকার হলো ট্রাক, ড্রাইভার, জ্বালানি, গুদাম, কন্টেনার হ্যান্ডেলিং, পোর্ট সার্ভিস, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, কাস্টম ব্রোকারেজ এবং আইটি সার্ভিসেস। অর্থাৎ একটি ট্রাক শুধু রাস্তা ব্যবহার করছে এমনটা নয়, একটি পুরো লজিস্টিক ইকোসিস্টেম তৈরি হচ্ছে। আর এই ইকোসিস্টেমই বাংলাদেশের জন্য বড় সুযোগ। বাংলাদেশের আসল লাভ আসলে কোথায়? এখানে আসে গেটওয়ে ইকোনমি এর ধারণা। বাংলাদেশ যদি শুধু ভারতের পণ্য যাওয়ার রাস্তা হয় তাহলে লাভ সীমিত, কিন্তু বাংলাদেশ যদি হয়ে ওঠে সাউথ এশিয়ার লজিস্টিক গেটওয়ে তাহলে গল্পটা সম্পূর্ণই বদলে যায়। চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য ব্যবহার করা গেলে শুধু ভারতই নয়, ভবিষ্যতে নেপাল ও ভুটানের সঙ্গে বৃহত্তর রিজিওনাল কানেক্টিভিটি তৈরি হতে পারে। বিশ্ব ব্যাংক বলছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে ভারত, নেপাল, ভুটান এবং বৃহত্তর পূর্ব এশিয়ার বাজারের জন্য একটি কৌশলগত গেটওয়ে হওয়ার সুযোগ দেয়। আর এই কানেক্টিভিটি যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে বাংলাদেশের বন্দর ব্যবসা বাড়তে পারে, ট্রান্সপোর্ট সেক্টর বাড়তে পারে, ওয়্যারহাউস ও লজিস্টিক বিজনেস বাড়তে পারে এবং সীমান্তবর্তী অঞ্চলে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। বিশ্বব্যাংকের একটি মডেল অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন হলে বাংলাদেশের রিয়েল ন্যাশনাল ইনকাম দীর্ঘমেয়াদে 17% পর্যন্ত এবং ভারতের 8% পর্যন্ত বাড়তে পারে। তবে খেয়াল করুন, এটি বর্তমান ট্রানজিট রেভিনিউ এর হিসাব নয়, এটি একটি সম্ভাব্য ফুল ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন সিনারিও এর মডেল এস্টিমেট। অর্থাৎ 17% মানে এই নয় যে আগামীকাল ট্রানজিট দিয়ে বাংলাদেশের জিডিপি 17% বেড়ে যাবে, বরং এর অর্থ হলো যদি বর্ডার, রোড, রেল, কাস্টম ও ট্রান্সপোর্ট সিস্টেম ব্যাপকভাবে ইন্টিগ্রেশন করা যায় তাহলে অর্থনীতিতে সম্ভাব্য লাভ অনেক বড় হতে পারে। তাহলে কি বাংলাদেশই বেশি লাভবান হবে? এখানেই গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ আমরা যদি শুধু ডিস্টেন্স দেখি তাহলে ভারতের লাভ অনেক বেশি, কিন্তু যদি আমরা ইকোনমিক স্পিল ওভার দেখি তাহলে বাংলাদেশের লাভও অনেক বড় হতে পারে। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে পূর্ণাঙ্গ ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন হলে বাংলাদেশ ও ভারতের দুই দেশই লাভবান হবে। এমনকি বাংলাদেশের এক্সপোর্ট টু ইন্ডিয়া এবং ভারতের এক্সপোর্ট টু বাংলাদেশ দুই ক্ষেত্রেই বড় সম্ভাব্য বৃদ্ধি হতে পারে বলে মডেলিংয়ে উঠে এসেছে। আরেকটি ওয়ার্ল্ড ব্যাংক অ্যানালাইসিস অনুযায়ী ট্রান্সপোর্ট কানেক্টিভিটি উন্নত হলে বাংলাদেশের ভারতের রপ্তানি বর্তমান স্তরের তুলনায় 297% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং ভারতেরও বাংলাদেশের রপ্তানি 172% পর্যন্ত বাড়তে পারে। এগুলো অবশ্য সিনারিও বেসড এস্টিমেট, বাস্তবে অর্জিত কোনো ফল নয়। অর্থাৎ এখানে আসল বিষয় শুধু ভারত বাংলাদেশের রাস্তা ব্যবহার করছে এটাই নয়, আসল বিষয় হলো এই কানেক্টিভিটি কি দুই দেশের বাণিজ্যকে আরও বড় করে তুলবে। যদি করে তাহলে বাংলাদেশ শুধু ট্রানজিট ফি নয়, বাণিজ্য, লজিস্টিক এবং ইনভেস্টমেন্ট থেকেও আরও লাভবান হতে পারে। এই পর্যন্ত শুনে মনে হতে পারে তাহলে তো বাংলাদেশকে যত বেশি সম্ভব ট্রানজিট দিয়ে দেওয়া উচিত, কিন্তু এখানেই বড় ভুল হতে পারে, কারণ ট্রানজিট নিজে কোনো ম্যাজিক সলিউশন নয়। বাংলাদেশকে এর জন্য অবকাঠামো তৈরি করতে হবে। রাস্তা ক্ষতিগ্রস্ত হলে মেইনটেনেন্স কস্ট কে বহন করবে? বন্দরে কনজেশন হলে কি হবে? কাস্টম ক্লিয়ারেন্স ভিড় হলে ভারতের পণ্য দ্রুত যাওয়ার সুবিধাই বা কোথায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের নিজস্ব পরিবহন ব্যবসা কি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে?
বিশ্ব ব্যাংকের বিশ্লেষণেও এই উদ্বেগ উঠে এসেছে। বাংলাদেশের কিছু পরিবহন ও ব্যবসায়িক গোষ্ঠীর আশঙ্কা ছিল ভারতের বিশাল ট্রাকিং ইন্ডাস্ট্রি ও অর্থনৈতিক আকারের সঙ্গে প্রতিযোগিতায় তারা হয়তো সমান সুবিধা নাও পেতে পারে। অর্থাৎ ট্রানজিটের সুবিধা আছে, কিন্তু অসম প্রতিযোগিতার ঝুঁকিও আছে। এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে কার লাভ বেশি? এখন আমাদের হাতে তিনটা ছবি। প্রথমত, ভারত বাংলাদেশের কানেক্টিভিটি ব্যবহার করলে উত্তর পূর্ব ভারতের জন্য ডিস্টেন্স ও লজিস্টিক কস্ট অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ বন্দর, রাস্তা, লজিস্টিক, ওয়্যারহাউস এবং রিজিওনাল ট্রেড থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে। তৃতীয়ত, দুই দেশের যৌথ লাভ। কানেক্টিভিটি বাড়লে বাণিজ্য বাড়তে পারে, ট্রান্সপোর্ট কস্ট কমতে পারে এবং নতুন রিজিওনাল সাপ্লাই চেইন তৈরি হতে পারে। বিশ্বব্যাংকের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাই হলো দুই দেশই লাভবান হতে পারে যদি কানেক্টিভিটি সত্যিকার অর্থে সিমলেস হয়। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পথ, কার লাভ বেশি? আমার বিশ্লেষণে উত্তরটা এক কথায় শুধু ভারত নয়, আবার শুধু বাংলাদেশও নয়। ভারতের লাভটা বেশি তাৎক্ষণিক এবং কৌশলগত, কারণ বাংলাদেশের ভূগোল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ট্রান্সপোর্ট কস্ট ও অ্যাক্সেসকে ড্রামাটিক্যালি বদলে দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের লাভটা হতে পারে দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত। যদি বাংলাদেশ শুধু রাস্তা দেয় তাহলে লাভ সীমিত, কিন্তু যদি বাংলাদেশ বন্দর উন্নত করে, রেল ও সড়ক সংযোগ বাড়ায়, কাস্টম ডিজিটালাইজ করে, কম্পিটিটিভ ট্রানজিট ফি নির্ধারণ করে, দেশীয় লজিস্টিক ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে এবং একই সঙ্গে নেপাল, ভুটান সহ বৃহত্তর আঞ্চলিক বাণিজ্যের গেটওয়ে হতে পারে, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই হয়ে উঠতে পারে তার একটি বৃহত্তর অর্থনৈতিক সম্পদ। তাই আসল প্রশ্ন, বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেবে কি দেবে না? আমার মতে প্রশ্নটা হওয়া উচিত আরও গভীর। বাংলাদেশ কী শর্তে ভারতকে ট্রানজিট দেবে, যাতে করে ভারতের প্রয়োজন বাংলাদেশের জন্য একটি বার্গেনিং পাওয়ার হয়ে উঠতে পারে? কারণ মানচিত্র বদলানোর ক্ষমতা বাংলাদেশ কিংবা ভারত কারো হাতেই নেই, কিন্তু মানচিত্রকে অর্থনৈতিক মূল্যে কনভার্ট করার যন্ত্র বাংলাদেশের হাতেই আছে। আর এখানেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সুযোগ। ভিডিওটি ভালো লাগলে বাংলা কিউরিওসিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।